लाइफ साइंस एसएलएसटी क्लास 11 এবং 12 আমরা অলরেডি কার্বোহাইড্রেটস নিয়ে পড়াশোনা করেছি। আজকে আমরা প্রোটিন এবং লিপিডস নিয়ে ডিটেলসে স্টাডি করব। প্রোটিন অ্যান্ড লিপিডস। তো প্রোটিন স্ট্রাকচার জানতে গেলে বা প্রোটিন নিয়ে পড়াশোনা করতে গেলে প্রথম যেটা জানতে হয় অ্যামাইনো অ্যাসিড। কেন? আমরা জানি প্রোটিন অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিনের স্ট্রাকচার গঠন করে। তো শুরু থেকে আমরা একটু অ্যামাইনো অ্যাসিড নিয়ে পড়াশোনা করব। অ্যামাইনো অ্যাসিডস তার যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচার দেখতে পাবো কি NH2 C COOH RH। একটি অ্যামাইনো অ্যাসিডের এই যে কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, এবং এই আলফা কার্বনের চারদিকে চারটি ডিফারেন্স গ্রুপ থাকবে। এখানে আমরা এটাকে বলা হয় N প্রান্ত, আর এপাশেটাকে বলা হয় C প্রান্ত। এখানে N প্রান্ততে আর C প্রান্ত কনস্ট্যান্ট। এনে কে থাকবে? অ্যামাইন গ্রুপ। আর C প্রান্ত থাকবে, এটাকে কি বলা হয়? কার্বক্সি গ্রুপ। কার্বক্সি গ্রুপ। ক্লিয়ার? এবং আরটাও ফিক্সড থাকে, এইচটা ফিক্সড থাকবে এবং আরটা ভেরিয়েবল হয়। আরটা ভেরিয়েবল। এই কারণে আমাদের প্রকৃতিতে প্রায় 300টার মতন অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তার মধ্যে প্রোটিন তৈরির জন্য লাগে মাত্র 20 প্রকার। অনলি 20 অ্যামাইনো অ্যাসিড আর পার্টিসিপেট ফর প্রোটিন সিনথেসিস। আমরা এই 20টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে দেখব, এদেরকে আমরা ডিফারেন্ট ক্লাসে ভাগ করব, প্রত্যেকের ক্ষেত্রে ফাংশন দেখব, এই নিয়ে আমরা পড়াশোনা করব। তো 20টি অ্যামাইনো অ্যাসিড পরস্পর হেটারোপলিমার গঠনের মাধ্যমে প্রোটিনস তৈরি করে। এবার একটি অ্যামাইনো অ্যাসিডের দেখলাম যে এই সাইড চেন যেটা আর গ্রুপ থাকছে সেটা H হতে পারে, CH2 হতে পারে, CH3 হতে পারে, CH2 CH2 CH3 হতে পারে, অর্থাৎ সাইড চেন যেটা একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে আমরা আর দিয়ে তাকে ডিনোট করছি, ওই আর ভেরিয়েবল হতে পারে। এবং অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলি কি এমফিপ্যাথিক মলিকুলস। কেন? যেহেতু দুটো ফাংশনাল গ্রুপ রয়েছে, একটা অ্যামাইনো গ্রুপ এবং একটা কার্বক্সি গ্রুপ। দ্যাটস ক্যান হোয়াই এটি ডিফারেন্ট ফাংশন দেখাবে। যেহেতু ডিফারেন্স দুটি ফাংশনাল মূলক রয়েছে, আমরা একে কী বলি? এমফিপ্যাথিক মলিকুলসও বলে থাকি। এবং এই আলফা কার্বন যেটা রয়েছে এটি সর্বদা কী করে? ডিফারেন্স চারটি গ্রুপকে নিয়ে কন্টেন করে থাকে। এখন টাইপস অফ আমরা অ্যামাইনো অ্যাসিড নিয়ে পড়াশোনা করব, কত প্রকারের টাইপস হয় এবং এরই কিছু ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সও দেখে নেব অ্যামাইনো অ্যাসিড টাইপস মনে রাখার ক্ষেত্রে। সেগুলো আমরা ডিটেলসে দেখব। তো বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিডকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা প্রোটিন অ্যামাইনো অ্যাসিডস, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডস, রেয়ার অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলতে যে সকল অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সিনথেসিস করে থাকে, যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। আবার কিছু রয়েছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, যেমন অর্নিথিন, সাইট্রুলিন। আমরা জানি অর্নিথিন ইউরিয়া সাইকেল সম্পন্ন করে, যেখানে ইউরিয়া ফর্মেশন হয়, আর এই অর্নিথিন সাইকেল আমাদের লিভারের ক্ষেত্রে সম্পন্ন হয়। এছাড়া কিছু রেয়ার অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যেমন হাইড্রোক্সিপ্রোলিন, হাইড্রোক্সি গ্লাইসিন। এগুলো প্রকৃতিতে খুবই বা আমাদের শরীরে খুবই কম দেখা যায়। তো নেক্সটে দেখে নেব আমরা যে এমফিপ্যাথিক বলতে যাদের ডিফারেন্স গ্রুপ রয়েছে, যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, প্রোলিন, এগুলোকে এলিপ্যাথিক বলা হয়। আর হাইড্রোক্সি এলিপ্যাথিক বলা হয় সেরিন, থ্রিওনিন। অ্যারোমেট্রিক মানে ফেনোলিক সাবস্টেন্স থাকার কারণে ওখানে আমরা অ্যারোমেটিক কিছু স্মেল পাবো, যেমন ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। বেসিক মানে এখানে NH2 গ্রুপ থাকবে এক্সট্রা, তখন তাকে বলা হয় বেসিক অ্যামাইনো অ্যাসিড, যেমন লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন। অ্যাসিডিক মানে যেখানে অ্যাসিডিক মূলক থাকবে, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যামাইন্ড,
সাইড চেনে থাকবে গ্লুটামাইন এবং এসপারজাইন, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, বহুবার এটা পরীক্ষায় দেয় ভিভিআই। তো কি সিস্টেইন এবং মিথিওনিন, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। এবার আমরা দেখব যে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল কিছু অ্যামাইনো অ্যাসিড, সেগুলোর নাম। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কাকে বলে না, প্ল্যান্টস ক্যান সিনথেসিস অল দ্য অ্যামাইনো অ্যাসিডস, যেগুলো আমাদের ক্ষেত্রে রিকোয়ার হয়, দরকারি হয়, এবং হিউম্যানস এগুলোকে সিনথেসিস করতে পারে না। ফুড ইনটেকের মাধ্যমে, অর্থাৎ খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা কি করে থাকি, ওই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরে পেয়ে থাকি। এদের সংখ্যা কটা? এদের সংখ্যা রয়েছে 10, 1 2 3 4 5 6 7 8, এখানে 2 4 6 2 8টা দেওয়া আছে। তো এদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা বলবো, যেমন ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন, মিথিওনিন এবং থ্রিওনিন। এদেরকে কি বলা হয়? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কাদেরকে বলে? যারা আমরা খাদ্যের মাধ্যমে তৈরি করতে পারি না, প্ল্যান্টের থেকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি, তাদেরকে বলা হয় এসেনশিয়াল। এবারে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কাদেরকে বলছে? যেমন অ্যালানিন, এসপারজাইন, অ্যাসপার্টিক অ্যাসিড, সিস্টেইন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামাইন, গ্লাইসিন, প্রোলিন, সেরিন, টাইরোসিন। এছাড়া দুটি রয়েছে যেটাকে বলা হয় সেমি এসেনশিয়াল, যেমন আর্জিনিন, হিস্টিডিন। তাহলে নন এসেনশিয়াল যেগুলো আমরা ক্যান বি প্রডিউসড করতে পারি হিউম্যান শরীরে। আচ্ছা, এবার দেখে নেব আমরা যে ট্রিক্স কথা বলেছিলাম মনে রাখার ক্ষেত্রে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নামগুলো কিভাবে মনে রাখবো আমরা না, প্রাইম মিনিস্টার ইজ ভেরি ইল টুডে। তো এখানে প্রাইমের পি হচ্ছে কি ফিনাইলঅ্যালানিন, এম হচ্ছে মিথিওনিন, ভি হচ্ছে ভ্যালিন, আই হচ্ছে আইসোলিউসিন, এল লাইসিন এবং এল লিউসিন, টি ট্রিপ্টোফ্যান। এতগুলো যে নাম বলা হয়েছে এগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মনে রাখার ট্রিক্স। প্রাইম মিনিস্টার ইজ ভেরি ইল টুডে, প্রাইমের ক্ষেত্রে ফিনাইলঅ্যালানিন, এমের ক্ষেত্রে মিথিওনিন, ভি এর ক্ষেত্রে ভ্যালিন, আইয়ের ক্ষেত্রে আইসোলিউসিন, এল এর ক্ষেত্রে লাইসিন, এল এর ক্ষেত্রে লিউসিন এবং টির ক্ষেত্রে ট্রিপ্টোফ্যান। এবার অ্যামাইনো অ্যাসিডের অন্যভাবে আমরা ক্লাসিফাই দেখব। সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে গ্লাইসিন, কেন? ওকে আমরা দেখতে পাই যে তার অ্যামাইনো গ্রুপ থাকছে সি এবং আর গ্রুপ হিসাবে কি থাকবে? এইচ থাকবে। এটা যে আর গ্রুপ, আর ইকুয়াল টু এখানে এইচ হাইড্রোজেন, আর এখানে আমরা দেখতে পাবো কি COOH। তাই জন্য এটাকে বলা হয় সিম্পল অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন। মোস্ট কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিড কোনটি? ট্রিপ্টোফ্যান। আর ইমিনো অ্যাসিড যেটা প্রোলিনকে বলা হয়, আর ডাবল অ্যামাইনো অ্যাসিড বলা হয় সিস্টিনকে বলা হয়। কেন? এই সিস্টিন যদি দেখি আমরা, তাকে ভাঙলে সিস্টেইন প্লাস সিস্টাইন, এই দুটোকে নিয়ে সিস্টিন তৈরি হয়, তাই জন্য আমরা কী বলি? ডাবল অ্যামাইনো অ্যাসিড। এবার যেটা আমরা বলছিলাম যে গ্লাইসিন সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড, ইট ডাজ নট এক্সিস্ট ইন অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম। কেন? দুটো হাইড্রোজেন মূলক রয়েছে দুদিকে। ইট ইজ অনলি অ্যামাইনো অ্যাসিড হুইচ ক্যান সিমেট্রিক্যাল আলফা কার্বন, মানে এখানে যে কার্বনটা রয়েছে এটা সিমেট্রিক্যাল আলফা কার্বন, যেহেতু দুটো হাইড্রোজেন মূলক রয়েছে বলে। এবার টাইরোসিন, মেটাবলিক ইউজ অফ অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই টাইরোসিনটাকে আমরা যে ফর্মে ইউজ করা হয়, যেমন এপিনেফ্রিন, যেটা এড্রিনালিন আমরা বলে থাকি, নর এপিনেফ্রিন, নর এড্রিনালিন বলা হয়ে থাকে। এছাড়া থাইরয়েড যে হরমোন T3 T4, ওটাকে কোঅর্ডিনেট করছে টাইরোসিন। এবার মেলানিন পিগমেন্ট সিনথেসিসের জন্য কি হয়? এই পাদয়টা ভিভিআই মনে রাখতে হবে। টাইরোসিন থেকে ডোপা সিনথেসিস হয়, ডোপা থেকে ডোপামাইন, সেখান থেকে আমরা দেখতে পাই কি পিগমেন্টটা সিনথেসিস হচ্ছে। এবার দেখে নেব আমরা যে ট্রিপ্টোফ্যানের ক্ষেত্রে কি ইম্পর্টেন্স রয়েছে মেটাবলিক ফাংশানের জন্য। আমরা জানি যে ট্রিপ্টোফ্যান দুটো মেন এনজাইম হরমোন ফুড প্রডিউস করে, একটা মেলাটোনিন, একটা সেরাটোনিন। এটা হচ্ছে কি আমরা জানি যে পিলিয়ান গ্ল্যান্ড থেকে এই মেলাটোনিন ফরমেশন হয়, তো এটার জন্য দায়ী ট্রিপ্টোফ্যান। এবার দেখে নেব আমরা পেপটাইড বন্ড। আমরা একটু এখন বোর্ডওয়ার্ক করে দেখে নেব যে কীভাবে পেপটাইড বন্ড তৈরি হয়। তো পেপটাইড বন্ডের জন্য মূলত দায়ী দুটি অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি যুক্ত থাকবে এবং যুক্ত থেকে তারা কি করবে? পেপটাইড বন্ড তৈরি করবে। আমরা দেখে নেব যে একটা অ্যামাইনো অ্যাসিড NH2 C এবং C ডাবল বন্ড ও COOH এর ক্ষেত্রে আমরা দেখব এটা OH, আর এখানে থাকবে R1, এখানে সাপোজ ধরলাম আমরা H। আরেকটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে সেই একইভাবে NH2 বদলে এখানে কী হবে?
এখানে এই যে একটা থাকলো, এখানে এই যে একটা লিখলাম, দেখে নেব আমরা একটু। এখানে NH এখানে আমরা R2 করলাম, এখানে H করলাম। এবার কি হবে, এখান থেকে OH, এখান থেকে H, তারা ওয়াটার হয়ে রিমুভ হয়ে যাবে, যেটা পড়ে থাকবে NH2 C R1 H C ডাবল বন্ড, ও এটা বন্ড করে নিবে কার সঙ্গে, N এর সঙ্গে, এবং H C ডাবল H উপরে থাকবে R2। তো এখানে আমরা দেখতে পেলাম এখানে যে বন্ডটা ফরমেশন হলো CONH, একটু স্ট্রাকচারালি ভুল আঁকা হয়ে গেছে, সেটা চেঞ্জ করে আমরা দেখব CO, এখানে থাকবে কে, এটা C হতো উপরেটার সঙ্গে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো NH তার সঙ্গে C ডাবল বন্ড H R2 এবং H। এখানে কি হবে তাহলে, যখন H বেরিয়ে যাবে পড়ে থাকবে কে N এবং H, তার সঙ্গে C R2 H C ডাবল বন্ড H। এখানে যে CONH বন্ড দেখতে পাচ্ছি আমরা এখানে, এই বন্ডটাকে কি বলা হয়, পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড। ক্লিয়ার? এবার দেখে নিব আমরা বিস্তারিতভাবে যে একটি অ্যামাইনো অ্যাসিড যখন পেপটাইড বন্ড তৈরি করছে, একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড 2 নম্বর 3 নম্বর, তাদের মধ্যে যে বন্ডটাকে বলা হয় কি পেপটাইড বন্ড। ওই অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এনটা ফাঁকা রয়েছে, এখানে সিটা ফাঁকা রয়েছে, তাহলে এই জন্য এটা যে N প্রাইম, এটা C প্রাইম, দুটো প্রাইম ফাঁকা থাকে, N টার্মিনাল এবং C টার্মিনাল। আর মাঝখানে যে বন্ডটা আমরা দেখতে পাচ্ছি CONH, এটাকে কি বলা হয়, পেপটাইড বন্ড। ঠিক আছে, ক্লিয়ার? সবাই আশা করি বুঝতে পেরেছো। তো ইম্পর্টেন্স অফ পেপটাইড, এই পেপটাইডগুলো কি ইম্পর্টেন্স রয়েছে। ফার্স্ট আমরা দেখব গ্লুটাথিয়ন। এটি যে ট্রাইপেপটাইড, যেটি আমরা দেখতে পাচ্ছি যে 3টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়, তাই এটাকে বলা হয় ট্রাইপেপটাইড। কি একটা গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড এবং সিস্টেইন। তো এই গ্লুটাথিয়ন অ্যাক্টস এজ এ কোএনজাইম, মেনটেন্স RBC মেমব্রেন স্ট্রাকচার, protects HB from getting oxidized from হাইড্রোজেন প্যারক্সাইড। আমরা দেখতে পাচ্ছি যে এই গ্লুটাথিয়নের কাজ কি, একটা যে কোএনজাইম হিসাবে কাজ করবে, RBC মেমব্রেনের ক্ষেত্রে HBকে অর্থাৎ হিমোগ্লোবিনকে অক্সিডাইজ হওয়ার ফর্ম থেকে রক্ষা করবে, কার কাছ থেকে, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে, H2O2 থেকে। আচ্ছা, এবার দেখে নিব আমরা নেক্সট দেখতে পাচ্ছি যে অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন, দে আর হ্যাভ 9 অ্যামাইনো অ্যাসিড, এরাও কিন্তু পেপটাইড। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ব্র্যাডিকাইনিন, যেটা 9টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। ইট ইজ মোস্ট পোটেন্ট পেন প্রডিউসিং সাবস্টেন্সেস হুইচ ইট মেনটেন্স প্রোস্টাগ্ল্যান্ডিনস। আর তার পাশাপাশি যে এনজিওটেনসিন, এটাও 10টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি একটি পেপটাইড, যেটি এনজিওটেনসিন 2 এবং যেটি 8টি অ্যামাইনো অ্যাসিড, যেটা হচ্ছে কি ভেসো কনস্ট্রাকশানে সাহায্য করছে। কিভাবে তৈরি হয় আমরা দেখতে পাচ্ছি, এই যে এনজিওটেনসিন যেটা ইনঅ্যাক্টিভ থাকে, রেনিনের উপস্থিতিতে এনজিওটেনসিন 1, ACEর উপস্থিতিতে এনজিওটেনসিন 2, এই এনজিওটেনসিন 2 তৈরি হওয়ার পাশাপাশি এ তার ফাংশান শুরু করে দেবে। অন্যভাবে দেখব আমরা যে টাইপস অফ প্রোটিনসের ক্ষেত্রে আমরা প্রোটিনকে 3টি ভাগে ভাগ করি, একটি সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন এবং ডিরাইভড প্রোটিন। তো সিম্পল প্রোটিনের ক্ষেত্রে কি হয় না, যেগুলো কম্পোস্ট অফ দ্য অনলি অ্যামাইনো অ্যাসিডস, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয়ে গিয়ে যে প্রোটিন তৈরি করবে বা যে পেপটাইড তৈরি করবে, তাকে আমরা কি বলি, সিম্পল প্রোটিন। আবার জেনারেলি এই যে সিম্পল প্রোটিনগুলো ওয়াটার সলিউবল হয়, অর্থাৎ জলীয় দ্রবণে এরা গুলে যায় বা দ্রবীভূত হয়। আর দিস ক্যান বি ফাইব্রাস বা গ্লোবিউলার। তাহলে সিম্পল প্রোটিন ফাইব্রাস হতে পারে কিংবা গ্লোবিউলার ইন নেচার হতে পারে। ফাইব্রাস যেটা হচ্ছে কি স্ক্লেরিও প্রোটিনস, যেগুলোকে আমরা কি বলি, কোলাজেন, ইলাস্টিন এবং ক্যারাটিনস। হার্ডনেস অফ ক্যারাটিন ইজ ডিউ টু অ্যাবান্ডেন্স অফ সিস্টেইন অ্যামাইনো অ্যাসিড ইন দিস স্ট্রাকচার।
তাহলে যেটা কেরাটিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা চুলে এবং নখে থাকে, ওই কেরাটিনের বেশি হার্ড হওয়ার কারণ কেন না, ওখানে সিস্টেইন নামক অ্যামাইনো অ্যাসিড বেশি করে থাকে বলে। নেক্সট দেখে নিব আমরা সিম্পল প্রোটিনগুলো কী কী। যেমন রুবিস্কো আমরা জানি ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পেপটাইড, মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারি আমরা, একটা এনজাইম যেটা হচ্ছে কি রাইবিলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অ্যান্ড অক্সিজেনেজ। আমরা জানি রুবিস্কের ডুয়াল ফাংশন রয়েছে, কারণ এটা অক্সিজেনের সঙ্গেও বাইন্ড করতে পারে যেহেতু অক্সিজেনেজ প্রপার্টি রয়েছে, আবার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বাইন্ডিং করতে পারে যেহেতু কার্বক্সিলেজ প্রপার্টি রয়েছে। আমরা এটা ফটোসিনথেসিসে ডিটেলস পড়াশোনা করব। এছাড়া রয়েছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিস্টোন, আর প্রোটামাইন্স, প্রোলামিনস, তারপর হচ্ছে কি লেসিটিন। এই প্রোটিনগুলোকে আমরা দেখব একটু। কনজুগেটেড বা কম্পাউন্ড প্রোটিন কারা? যে সকল প্রোটিন নন প্রোটিন পার্টের সঙ্গে অ্যাটাচড হয়ে কমপ্লেক্স তৈরি করে তাদেরকে আমরা কি বলি? কনজুগেটেড বা কম্পাউন্ড প্রোটিনস। যেমন গ্লাইকোপ্রোটিনস, লিপোপ্রোটিনস, নিউক্লিওপ্রোটিনস। এখানে গ্লাইকোপ্রোটিনস মানে কী হবে? যে প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট কনজুগেটেড হিসাবে থাকবে। যেমন আমরা দেখতে পাচ্ছি উদাহরণ হরমোন হিসাবে FSH, LH, এগুলো সব হচ্ছে গ্লাইকোপ্রোটিনস ধর্মী হরমোনস। আবার লিপোপ্রোটিনস মানে লিপিডের সঙ্গে কম্বাইন করে থাকবে, যেটা সেল মেমব্রেন অ্যান্ড কাইলোমাইক্রন তৈরিকারী বা LDL, যেটা লো ডেন্সিটি লিপোপ্রোটিনস, তো যেটাকে ব্যাড কোলেস্টেরল আমরা বলে থাকি, বা HDL যেটা হাই ডেন্সিটি অফ লিপোপ্রোটিনস, যেটাকে গুড কোলেস্টেরল আমরা বলে থাকি। এগুলো হচ্ছে লিপোপ্রোটিনসের এক্সাম্পল। নিউক্লিওপ্রোটিন মানে যে সকল প্রোটিন নিউক্লিক অ্যাসিডের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে, যেমন হিস্টোনিন ক্রোমোজোমসের ক্ষেত্রে আমরা পড়েছি হিস্টোনস আর বেসিক প্রোটিন, যেগুলো হচ্ছে কি তোমার রিচ ইন বেসিক অ্যামাইনো অ্যাসিড, লাইসিন এবং আর্জিনিন, এগুলো নিয়ে নিউক্লিওপ্রোটিন তৈরি হয়। এখন আমরা দেখে নিব আরও কিছু কনজুগেটেড প্রোটিনস, যেমন ফসফোপ্রোটিনস, প্রোটিনের সঙ্গে ফসফরাস যুক্ত থাকবে বা ফসফেট গ্রুপ যুক্ত থাকবে, মেটালোপ্রোটিনস যার সঙ্গে মেটাল আয়ন্স যুক্ত থাকবে, এবং ক্রোমোপ্রোটিনস যেগুলো পিগমেন্টের সঙ্গে প্রোটিন যুক্ত থাকবে। এগুলো টাইপসগুলো এখানে বলা আছে, আমরা পড়ে নেব। এবার ডিরাইভড প্রোটিন বলতে দিজ আর প্রোডিউসড ডিউরিং ডিনেচুরেশন ওর ডাইজেশন। তাহলে ডিনেচুরেশন বা ডাইজেশনের সময় যে সকল প্রোটিন তৈরি হবে তাদেরকে আমরা কি বলি? ডিরাইভড প্রোটিন। যেমন হিট কিংবা ফিজিক্যাল ফোর্স কিংবা কেমিক্যাল ফোর্স দিলে এগুলো তৈরি হয়, যেমন প্রোটিওসেস, পেপটন, পলিপেপটাইডস, তারপর হচ্ছে কি আপনার ফাইব্রিন, মায়োসিন, এগুলো আমরা কি করি? ডিরাইভ বা কুকড প্রোটিন যেগুলো তৈরি হয় রান্না করার মাধ্যমে তৈরি হয়, কুকড এগ, এগুলোতে আমরা দেখতে পাই কি? ডিরাইভ প্রোটিন। এবার প্রোটিনের স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রোটিনের স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে। প্রোটিনের স্ট্রাকচার মেনলি 4 প্রকারের হয়। এটা প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি আর কোয়াটারনারি। তো আমরা ফার্স্ট দেখব প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারে কী হয়? অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর কী হবে? পেপটাইড বন্ধনের মাধ্যমে লিনিয়ার স্ট্রাকচার যদি তৈরি করে তখন তাকে আমরা কি বলবো? প্রাইমারি স্ট্রাকচার। এই প্রাইমারি স্ট্রাকচারে আমরা অ্যামাইনো অ্যাসিডের একটা N টার্মিনাল দেখতে পাবো আর C টার্মিনাল দেখতে পাবো, এবং এরা পজিশনালি ফার্স্ট থেকে পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে তৈরি করে। এবং যেটা সেকেন্ডারি স্ট্রাকচার, সেখানে আমরা দেখতে পাবো যে রিপিটেডলি কোয়েলড হয়ে গিয়ে ফোল্ডেড প্রোটিন প্যাটার্ন তৈরি করে। আর এখানে এই ফোল্ডেড হওয়ার কারণ কেন? এখানে নিজেদের ভিতরে আবার হাইড্রোজেন বন্ড তৈরি করে নেয়। কীভাবে? তো আমরা দেখেছিলাম যে সিম্পল যে প্রাইমারি স্ট্রাকচারে অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত ছিল, এই অ্যামাইনো অ্যাসিডের যে সাইড চেন রয়েছে, এই সাইড চেনের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড ফর্মেশন করে তখন আমরা সেকেন্ডারি স্ট্রাকচার দেখতে পাবো। তো সেকেন্ডারি স্ট্রাকচারে আমরা আলফা হেলিক্স এবং বিটা প্লেটেড শিট দেখতে পাই। তাহলে এখন দেখে নেব যে আলফা হেলিক্স ঘটনাটা কাকে বলে। যখন রাইট হ্যান্ডেল কোয়েল হেল্ড টুগেদার বাই হাইড্রোজেন বন্ড, অর্থাৎ সাইড চেনগুলো যখন তারা নিজেদের ভিতরে হাইড্রোজেন বন্ড তৈরি করে নেবে এবং ডানাবর্তীভাবে তারা পজিশানে থাকবে। কারা? এভরি ফোর্থ পেপটাইড বন্ড, প্রত্যেকটা ফোর্থ পেপটাইড বন্ডের মাঝখানে যে সাইড চেন থাকবে তারা যদি হাইড্রোজেন বন্ড পরস্পরের মধ্যে সম্পন্ন করে তখন তাদেরকে দেখতে আলফা হেলিক্সের মতন মনে হয়। যেমন আমাদের ক্ষেত্রে কেরাটিন, আবার মায়োসিন, ট্রোপোমায়োসিন, এখানে আমরা দেখতে পাবো কি? আলফা হেলিক্স। একইভাবে বিটা প্লেটেড শিট কখন তৈরি হবে? যখন পেপটাইড চেন হাইড্রোজেন বন্ড নিয়ে তৈরি হবে এবং তারা রিপিটেডলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ডেন্সি ফল্ট তৈরি করবে, তখন আমরা দেখতে পাবো কি? বিটা প্লেটেড শিট। আর এই বিটা প্লেটেড শিট 2 প্রকারের হয়, এটা প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল।
তো যেমন আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে, ক্যারাটিন প্রোটিন স্কিনের ক্ষেত্রে দেখা যায়, সিল্ক প্রোটিন ফাইব্রোইন ক্ষেত্রে দেখা যায় বা ফাইবারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। নেক্সট আমরা দেখব যে টার্সিয়ারি স্ট্রাকচার। টার্সিয়ারি স্ট্রাকচারে কী হয়, ফার্দার ফোল্ডেড অ্যান্ড কোয়েলড লাইক হলো উডেন বল। তাহলে যখন হলেও উডেন বলের মতন দেখতে হবে, তারা ফার্দার কয়েল হয়ে গিয়ে তখন আমরা টার্সিয়ারি স্ট্রাকচার দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টার্সিয়ারি স্ট্রাকচারে যে বন্ডগুলো দেখা যায় খুবই ইম্পর্ট্যান্ট, যেমন ডাইসালফাইড বন্ড, এটা সবচেয়ে সেকেন্ড স্ট্রংগেস্ট, ফার্স্ট চলে আসবে পেপটাইড বন্ড, তারপর ডাইসালফাইড বন্ড, হাইড্রোফোবিক বন্ডস দেখতে পাবো, আয়নিক বন্ড দেখতে পাবো। আর ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর মেনি বায়োলজিক্যাল অ্যাক্টিভ যে প্রোটিনসগুলো রয়েছে, যেমন মায়োগ্লোবিউলিন। তো মায়োগ্লোবিউলিনের ক্ষেত্রে আমরা টার্সিয়ারি স্ট্রাকচার প্রোটিনের দেখতে পাই। তো কোয়াটারনারি স্ট্রাকচারে কী হয় না, মোর দেন ওয়ান পলিপেপটাইড চেন যদি আর ইনভলভ টু লার্জ মাল্টি ইউনিট প্রোটিন তৈরি করে, তখন তাকে আমরা প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচার বলে থাকি। যেমন হিমোগ্লোবিনের ক্ষেত্রে, হিমোগ্লোবিনের ক্ষেত্রে আমরা 4টি সাব ইউনিট দেখতে পাই এবং 2 দিস আর আইডেন্টিক্যাল হয়, যেমন দুটো হচ্ছে আলফা এবং দুটো বিটা, তাই না, 2 আলফা 2 বিটা, দুটো আলফা মিলে থাকবে এবং নিচে দুটো বিটা থাকবে। তো এখানে যে আমরা প্রোটিন দেখতে পাই সেটাকে বলা হয় কোয়াটারনারি স্ট্রাকচার। ওনাটা এইভাবে আমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখতে পাই, দুটো আলফা দুটো বিটা। তো কোয়াটারনারি স্ট্রাকচার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, অলিগোমেরিক প্রোটিনস তৈরি করে, আর মোস্ট স্টেবল প্রোটিন যদি তৈরি করে তখন নাম কি, কোয়াটারনারি স্ট্রাকচার, এটা স্টেবল প্রোটিন একটা। এবার ফাংশন অফ প্রোটিন। ফাংশন বলতে এখানে আমরা জানি যে আমাদের যে সেল বা টিস্যু যে হয় তার ফরমেশনে সাহায্য করবে, রিপেয়ারিং করতে সাহায্য করে, মাসেল কনস্ট্রাকশান যেমন অ্যাক্টিন মায়োসিন ফাংশন করে, আর হরমোন ফরমেশন যেমন ইনসুলিন, ফরমেশন অফ এনজাইম এক্ষেত্রেও আমরা দেখতে পাই। এছাড়া আমরা দেখতে পাবো ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে, তাই না, যখন রক্ত সঞ্চিত হয় তখন ওখানে যে ফাইব্রিন বা আদার্স যে প্রোটিনগুলো রয়েছে তারা হেল্প করে। আর ট্রান্সপোর্টের ক্ষেত্রে দেখতে পাই যেমন গ্লুড4, ওটা কী করবে না, ট্রান্সপোর্ট হিসাবে কাজ করবে। আবার হিমোগ্লোবিন, ট্রান্সফেরিন এরাও ট্রান্সপোর্ট হিসাবে কাজ করছে। স্টোরেজ হিসাবে কাজ করবে কে, মায়োগ্লোবিন যেমন গ্লাইকোজেনকে স্টোর করে রাখছে, ফেরিটিন ডেন্স এগেনস্ট ইনফেকশান যেমন অ্যান্টিবডি তৈরি করে কিছু প্রোটিন, সাপোর্টের জন্য কোলাজেন, ইলাস্টিন, আর আর্টিফিশিয়াল সুইটনার হিসাবে কাজ করে কিছু প্রোটিনস রয়েছে। এবার দেখে নেব আমরা যে কিছু প্রোটিন এবং তাদের কি ফাংশান। যেমন কোলাজেনের ক্ষেত্রে কী হয়, ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করে, ট্রিপসিন এনজাইম ফরমেশন করে, ইনসুলিন যেটা হরমোন আমরা জানি ব্লাড সুগার লেভেল, ব্লাডের সুগার লেভেলটাকে কন্ট্রোল করছে, অ্যান্টিবডি ফরমেশন করছে, তারপর রিসেপ্টার হিসাবে কাজ করছে, গ্লুড4 যেটা এনেবল গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনটু সেল, এটা করতে সাহায্য করছে। এছাড়া আমরা ইম্পর্টেন্ট পয়েন্টস যদি আমরা প্রোটিন সম্বন্ধে দেখি তাহলে দেখতে পাবো কি, যে এটা প্রোটিন ফাইব্রোইন ইজ দ্য মেজর স্ট্রাকচার কম্পোনেন্ট ইন দ্য স্পাইডার ওয়েবসের ক্ষেত্রে দেখতে পাই, স্পাইডার যে জাল তৈরি করে। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্লুটামিক অ্যাসিডের যদি ভ্যালিন দ্বারা ট্রান্সফার হয়ে যায় তখন সেখানে আমরা দেখতে পাবো। তারপর রেনিন যেটি হেল্প করে অসমোরেগুলেশানে, থ্রম্বিন যেটা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করছে, আমরা এগুলো। তারপর হচ্ছে কি স্ট্রেপ্টোকাইনেজ রিমুভস ক্লট ফ্রম ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের মধ্যে যদি কোনো কারণে ব্লাড ক্লট হয়ে যাবে সে ব্লাড ভেসেল থেকে ব্লাড ক্লটগুলোকে সরাতে সাহায্য করবে কি, স্ট্রেপ্টোকাইনেজ। এছাড়া ইম্পর্টেন্ট কিছু আমরা প্রোটিন সম্বন্ধে যদি দেখি তাহলে দেখতে পাবো কি, যেটা রুবিস্কো আমরা বলেছিলাম, রাইবোলেজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন দ্য হোল ওয়ার্ল্ড, কারণ সবচেয়ে বেশি পাওয়া যাবে। আর কোলাজেন এটা হচ্ছে কি অ্যানিমেল কিংডামে, এটা যেরকম প্ল্যান্ট কিংডামে প্লাস ইন টোটাল যে কিংডাম যদি দেখি আমরা পাওয়া যাবে। আর অ্যানিমেল কিংডামের মোস্ট অ্যাবান্ডেন্টকে কোলাজেন প্রোটিনস। এবার আমরা দেখে নেব লিপিডসের সম্বন্ধে। লিপিড পড়বো আমরা এখন। লিপিড যদি আমরা পড়াশোনা করি তাহলে দেখব এখানে যে প্রথমে আমরা একধার থেকে দেখা শুরু করব লিপিড স্ট্রাকচার, তাই না, এইভাবে লিপিড স্ট্রাকচার হয়। তো লিপিডস কি হয়, লিপিডস আর নন পলিমার্স অ্যান্ড স্ট্রিক্টলি আর নন ম্যাক্রোমলিকুলস। ওকে, এটা ম্যাক্রোমলিকুলস কিন্তু নয়। আর এটি লিপিডস যদি আমরা দেখি তাহলে এখানে আমরা ফ্যাটি অ্যাসিড দেখতে পাবো আর গ্লিসারল দেখতে পাবো। অর্থাৎ একটা লিপিডকে যদি আমরা হাইড্রোলাইজ করি তাহলে আমরা কি পাবো, এখানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই দুটি
কম্পোনেন্ট আমরা পেয়ে যাব। লিপিডস ইনসলিবল ইন ওয়াটার বাট সলিবল ইন অর্গানিক সলভেন্ট, তাই না? জলে কিন্তু লিপিডসকে আমরা সলিবল করতে পারবো না, যদি কোনো অর্গানিক সলভেন্ট থাকে তাহলে সেখানে কিন্তু সে সলিবল দেখাবে। আচ্ছা, লিপিডসের ক্ষেত্রে বলছে যে কনস্টিটিউট অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সামটাইমস নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এতগুলো কম্পাউন্ড নিয়ে একটা লিপিড তৈরি হয়। এই লিপিডের ক্ষেত্রে আমরা দেখছি যে কার্বন যখন বা কার্বন ডাইঅক্সাইড যখন হচ্ছে কি মেটাবলিক রিয়াকশানের মাধ্যমে এনার্জি প্রডিউস করে, তার যে শক্তির মান সেখান থেকে কিন্তু আমরা লিপিডের মানটা অনেক বেশি পাবো। আর লিপিড প্রোভাইড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মেটাবলিক ওয়াটার, রিকোয়ার লেস স্পেস ফর স্টোরেজ, কম জায়গা লাগবে কম্পেয়ার টু কার্বোহাইড্রেট। আচ্ছা, এবার দেখে নেব আমরা যে একটা লিপিডের টাইপস যদি দেখি আমরা, তো ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, বেসিক কম্পোনেন্ট অফ দ্য অল লিপিডস। আর এখানে আমরা দেখতে পাবো যে এখানে অর্গানিক অ্যাসিড যেগুলো হ্যাভিং হাইড্রোজেন চেন দ্যাট এন্ডস অফ দ্য COOH গ্রুপ থাকে, এবং হাইড্রোক্সি গ্রুপ অ্যাটাচড দ্য R গ্রুপ হিসাবে অ্যাটাচড হয়ে থাকে। তো R গ্রুপ ক্যান বি মিথাইল বা ইথাইল ওর হায়ার নাম্বার অফ CH2 গ্রুপস 1 to 19 কার্বনস। কমন ফ্যাটি অ্যাসিড যেগুলো থাকবে কোটা 16 থেকে 18টা কার্বন কম্পাউন্ডস থাকবে। মোস্ট ফ্যাটি অ্যাসিড হ্যাভ ইভেন নাম্বার কার্বন অ্যাটমস, 16, 18, 20 এরকম ইভেন নাম্বার থাকবে। এবারে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা এখন কিন্তু ওই ফ্যাটি অ্যাসিডের যে মানে লিপিডের যে ভাগ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, তো ফ্যাটি অ্যাসিডের টাইপ দেখছি আমরা। তো ফ্যাটি অ্যাসিড দু প্রকারের হয়, এটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কী দেখতে পাবো, লিনিয়ার এইভাবে স্ট্রাকচার তৈরি করছে। যখন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হবে তখন কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড দেখতে পাবো। স্যাচুরেটেড ক্ষেত্রে কার্বন কার্বনের মধ্যে সব সিঙ্গেল বন্ড দেখতে পাবো, এবং কার্বন কার্বনের ডাবল বন্ডের জায়গায় ওখানে বেন্ডিং দেখতে পাবো আমরা, বেন্ড হয়ে থাকে। এই বেন্ডের কারণে এরা বেশি করে কমপ্লেক্স হয়ে বা কম্প্যাক্ট হয়ে অবস্থান করে। এবার দেখে নেব আমরা যে ডিফারেন্স বিটুইন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো বলছে আমরা জানলাম যে ডাবল বন্ড থাকবে না কার্বন কার্বনের মধ্যে, কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে। আর যেটা যেটা সরলরৈখিক স্ট্রাকচার দেখতে পেলাম স্যাচুরেটেড ক্ষেত্রে, কিন্তু আনস্যাচুরেটেড ক্ষেত্রে বেন্ড দেখতে পাবো আমরা। ফ্যাট কন্টেনিং SFA আর কোল্ড হার্ড ফ্যাট, যেমন বাটার, তারপর সুইট কিংবা হচ্ছে কি ল্যাড, এগুলো হচ্ছে কি সব স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কিন্তু অন্যদিকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো জেনারেলি রুম টেম্পারেচারে যারা লিকুইড ফরমেশনে থাকে, যেমন অলিভ অয়েল, তারপর কোকোনাট অয়েল, এগুলোকে আমরা কি বলবো, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর আরও কিছু বেসিক পয়েন্ট রয়েছে যেগুলো মনে রাখতে হবে অবশ্যই, যেমন হায়ার মেল্টিং পয়েন্ট দেখতে পাবো আমরা স্যাচুরেটেড ক্ষেত্রে, মেল্টিং পয়েন্টটা লোয়ার দেখতে পাবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ক্ষেত্রে। তো এইভাবে আমরা বাকি পয়েন্টগুলো পড়ে নেব। তো এক্সাম্পল যদি দেখি আমরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল, যেমন পালমিটিক অ্যাসিড, তারপর স্টেরিক অ্যাসিড, তারপর এখানে দেখতে পাবো আমরা আনস্যাচুরেটেড ক্ষেত্রে ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। আবার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে দুভাগে ভাগ করা হয়, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ মুফা এবং পুফা। তো মুফার ক্ষেত্রে আমরা একটা দেখতে পাবো কার্বন কার্বনের মধ্যে একটাই মাত্র ডাবল বন্ড দেখতে পাবো আমরা, কিন্তু পুফার ক্ষেত্রে আমরা অনেকগুলো ডাবল বন্ড এখানে প্রেজেন্স থাকবে। তো মুফার এক্সাম্পল হচ্ছে কি ওলেইক অ্যাসিড, আর পুফার এক্সাম্পল হচ্ছে কি লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। নেক্সট দেখব আমরা যে যেগুলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমরা সিনথেসিস করতে পারি না, যেগুলো নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সেগুলোকে আমরা সিনথেসিস করতে পারি। তো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কোনগুলো, যেমন লিনোলেইক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড। আর নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কোনগুলো, পালমিটিক অ্যাসিড, স্টেরিক অ্যাসিড, ওলেইক অ্যাসিড। এবার আমরা দেখব যে টাইপস অফ লিপিডস। আমরা ফ্যাটি অ্যাসিড পড়ে নিলাম, এবার লিপিডস দেখব। লিপিডস তিন প্রকারের হয়, একটা সিম্পল লিপিডস, কম্পাউন্ড লিপিডস, ডিরাইভড লিপিডস। তো যেটা সিম্পল লিপিডস দেখতে পাচ্ছি আমরা, যে এখানে গ্লিসারল প্লাস তিনটা ফ্যাটি অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করে, লিপিডস তৈরি করে। একটা গ্লিসারল মলিকুলস আর তিনটে ফ্যাটি অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে গিয়ে একটা লিপিড তৈরি করে। তো এখন আমরা দেখব যে সিম্পল লিপিডসের ক্ষেত্রে কি দেখতে পাবো, দে আর এস্টার অফ লং চেন ফ্যাটি অ্যাসিড উইথ ভেরিয়াস
অ্যালকোহল দিয়ে তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্লিসারল মলিকুলস সঙ্গে 3টা ফ্যাটি অ্যাসিডের চেন যুক্ত রয়েছে পরস্পর, এবং এখানে উদাহরণ কি, যেমন নিউট্রাল ফ্যাটস, গ্লিসারাইডস আর হচ্ছে কি ওয়্যাক্স। এছাড়া আমরা দেখব যে নিউট্রাল যে ফ্যাটস যেগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 3টা ফ্যাটি অ্যাসিডের মলিকুলস আর একটা গ্লিসারল পরস্পর যখন যুক্ত হচ্ছে তখন এখানে 3 অণু জল এখানে রিঅ্যাকশনের মাধ্যমে রিমুভ হয়ে যাবে, দিয়ে তারা পরস্পর এরকম কমপ্লেক্স তৈরি করছে। এবার দেখব আমরা ওয়্যাক্সের ক্ষেত্রে আমরা একটা পড়ে নেব যেটা মোর রেজিস্ট্যান্স টু হাইড্রোলাইজড। আবার নেক্সট দেখতে পাবো বি ওয়্যাক্স, উল ওয়্যাক্স আর হচ্ছে ইয়ার ওয়্যাক্স টাইপস রয়েছে ওয়্যাক্সের টাইপস। এবার কম্পাউন্ড ওর কনজুগেটেড লিপিডস, যেমন ফসফোলিপিডস, তারপর স্পিগনোলিপিডস, গ্লাইকোলিপিডস, লাইপোপ্রোটিনস, এগুলো সব কনজুগেটেড লিপিডস। তো কনজুগেটেড লিপিডসের ক্ষেত্রে আমরা দেখে নিব যে একটা যে লিপিডস রয়েছে ফসফোলিপিডস মলিকুলস, তার দেখতে পাবো আমরা হেড যে পোলার তৈরি করছে পোলার প্রান্ত বলা হয়, আর যেটাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক নেচার, এবং টেল যে দুটো তৈরি করছে এটাকে বলা হচ্ছে কি হাইড্রোফোবিক, যেটা নন পোলার ফ্যাটি অ্যাসিড টেল। ঠিক আছে, এরা আমরা যে জানি যে আমাদের সেল মেমব্রেনের ক্ষেত্রে লিপিড বাইলেয়ার তৈরি করছে, এখানে লিপিডস বাইলেয়ার। তো এখানে দেখতে পাবো যে দুটো প্রান্তের দিকে থাকবে যে হেড দুটো রয়েছে এবং তাদের ক্ষেত্রে দুটো টেল দুদিকে রয়েছে। তো এখানে হাইড্রোফিলিক পোলার যেটাকে হেড বলছি আমরা, হাইড্রোফোবিক নন পোলার যেটা টেল বলছি আমরা। মাইসেলি ক্ষেত্রে কী হবে, এটা যখন কম্প্যাক্ট হয়ে গিয়ে লিনিয়ার মানে সার্কুলার স্ট্রাকচার গঠন করবে তখন তাকে কি বলা হয়, মাইসেলি। মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। এবার দেখতে পাচ্ছি আমরা যে একটা ফসফোলিপিডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে কি ফসফেট গ্রুপ যুক্ত থাকবে। এখানে দে আর কনস্ট্রাক্টেড লাইক এ নিউট্রাল ফ্যাট এক্সেপ্ট দ্যাট ইন দ্য প্লেস অফ দ্য ফ্যাটি অ্যাসিড এট থার্ড পজিশান দেয়ার ইজ এ ফসফেট গ্রুপ। যখন একটা লিপিডসের থার্ড পজিশানে ফসফেট গ্রুপ যুক্ত থাকবে, আমরা এখানে যদি দেখি যে ফসফোলিপিডের স্ট্রাকচার দেখানো হয়েছে, এখানে ফসফেট গ্রুপটা অ্যাটাচড হয়ে রয়েছে, তখন আমরা কি দেখতে পাবো, ফসফোলিপিডস। তো কোলেইন ফাউন্ড ইন লেসিথিন, তারপর যেটা এথানোল্যামিন ফাউন্ড ইন দ্য সেফালিন। দিস এমফিপ্যাথিক মলিকুলস ফ্রম বাইনোকুলার লেয়ার ইন সেল মেমব্রেনস। তাহলে আমাদের সেল মেমব্রেনের ক্ষেত্রে এইরকম ফসফোলিপিড বা যেটাকে লেসিথিন বলা হয়, এই লেসিথিন নিয়ে ফর্ম হয়। এবার দেখব আমরা যে এক্সাম্পল অফ ফসফোলিপিডসের ক্ষেত্রে এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন লেসিথিন বা যেটাকে বলা হয় ফসফোটাইডাইল কোলিন, সেফালিন যেটাকে বলা হয় ফসফোটাইডাইল, আর যেটা হচ্ছে কি ডাইপালমোইড লেসিথিন, এইগুলো সব হচ্ছে কি এক্সাম্পল অফ ফসফোলিপিডস। তাহলে প্রেজেন্ট ইন সেল মেমব্রেনের ক্ষেত্রে দেখতে পাবো লেসিথিন, ইয়কের ক্ষেত্রে দেখতে পাবো, ওএলসিডির ক্ষেত্রে দেখতে পাবো, ব্লাডের ক্ষেত্রে দেখতে পাবো। এবার আমরা নেক্সটে চলে যাব যে স্পিঙ্গোলিপিড, যেটা খুবই ইম্পর্টেন্ট। স্পিঙ্গোলিপিডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দে আর মোস্ট প্রেজেন্ট ইন দ্য সেল মেমব্রেন অ্যান্ড আর কম্পেয়ারেবল অফ দ্য ফসফোলিপিডস এক্সেপ্ট দ্যাট স্পিঙ্গোসিন ইন প্রেজেন্ট ইন দ্য ইনস্টিটিউট অফ গ্লিসারল। এবারে স্পিঙ্গোলিপিডস পাবো কোথায়, মাইলিন সিথ অফ নার্ভস, এক্ষেত্রে পাবো আমরা সেরিব্রোসাইডস প্রসেসেস গ্ল্যালাক্টোজ টু সুগার রেসিডিউ অকার ইন দ্য নার্ভ মেমব্রেন। আমরা এই নার্ভ মেমব্রেনে স্পিঙ্গোলিপিডস পেয়ে যাব। এবার দেখব আমরা যে গ্লাইকোলিপিডসের ফাংশন যদি আমরা দেখি, এখানে কি দেখতে পাচ্ছি যে সিমিলার টু দ্য স্পিঙ্গোলিপিডসের মতন অলিগোস্যাকারাইডস বন্ডেড দেখতে পাবো আমরা। এবার এটি এ এবং বি অ্যান্টিজেনের ক্ষেত্রে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে হেল্প করে। আচ্ছা, এবার যদি কোনো কারণে গ্লাইকোলিপিডস অনেকগুলো বেশি জমা হয়ে যায় শরীরে, তাহলে যে ডিজিজটা তৈরি করে তার নাম হচ্ছে কি টেস্কেন্স ডিজিজ। এবার দেখব আমরা নেক্সটে কি আছে, লিপোপ্রোটিনস। তাহলে এখানে লিপিডস আর প্রোটিন একসঙ্গে যদি যুক্ত হয়ে থাকে তখন তাকে বলা হয় লিপোপ্রোটিনস। দিজ আর প্রেজেন্ট ইন ব্লাড, মিল্ক আর এগ ইয়ক। তো কাইলোমাইক্রনস, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিনস, VLDL,
লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটা এলডিএল, আর হাই ডেনসিটি লিপোপ্রোটিন যেটাকে এইচডিএল বলা হয়। এগুলো সব হচ্ছে লিপোপ্রোটিনের এক্সাম্পল। এখন দেখব আমরা ডিরাইভড যে লিপিডসগুলো রয়েছে, যেমন ফেড লাইক প্রপার্টিস দেখতে পাবো এখানে আমরা, যেমন স্টেরয়েডস আর ক্রোমোলিপিডস যেটাকে আমরা টারপিনস বলে থাকি। এই দুটোকে কি বলা হয়? ডিরাইভড লিপিডস। এইভাবে আমরা দেখব বাকি যে অংশগুলো রয়েছে, যেমন স্টেরয়েডস। তো স্টেরয়েডস দে এক্সিবিট যেটা পেন্টানোহাইড্রোক্সি এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন স্টেরলস, বাইল অ্যাসিড এবং অ্যানাবলিক স্টেরলস। একইভাবে আমরা দেখব যে স্টেরলসের ক্ষেত্রে ফাংশনগুলো কি হয়, মোস্ট কমন স্টেরয়েডস। আর ইম্পর্টেন্ট কী ক্ষেত্রে দেখতে হবে, প্লাজমা মেমব্রেন, ব্রেন, স্কিন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এগুলো ফরমেশন করছে। এছাড়া প্রেজেন্ট ইন অ্যানিমেল ফ্যাটস, অলসো সিনথেসিস ইন লিভার, এটা লিভারে সিনথেসিস হয়। এবার দেখব আমরা এক্সাম্পল অফ স্টেরলস, যেমন কোলেস্টেরলস। এছাড়া বাকি যেগুলো রয়েছে আমরা আর্গোস্টেরল এগুলো পড়ে নেব পরে। তো বাইল অ্যাসিড যেগুলো, যেমন সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম ট্রোকোকোলেট, তো এগুলো হচ্ছে বাইল অ্যাসিড হিসাবে কাজ করছে, আমরা জানি পিত্ত রঞ্জক হিসাবে। এবারে ক্রোমোপ্রোটিন যেমন হচ্ছে কি টারপেনস, সেটা তার গঠনে দেখতে পাবো আমরা C5H8, তার যে H8 জাস্ট যেমন হচ্ছে কি ক্যারোটিনয়েডস, এটা হচ্ছে এসেনশিয়াল অয়েল হিসাবে কাজ করছে। তো ফাংশন অফ লিপিডস যদি আমরা দেখি, তাহলে এটা মেনলি কী হয়, ফুড স্টোরেজে সাহায্য করবে, স্টেরয়েড হরমোন ফর্মেশনে সাহায্য করছে, থার্মাল ইনসুলেশনকে হেল্প করছে। এছাড়া রিকোয়ার ফর দ্য ডিজলভিং ভিটামিন ADE-কে, আমরা জানি লিপিডের সলিবিলিটি হয় ADE-কে, এটা ফাংশন করছে। এছাড়া আরও ফাংশন যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো কি শক অ্যাবজর্পশান, শক ম্যানুফ্যাকচারিং, প্রোটেক্টিভ লেয়ার অফ দ্য স্কিন অ্যান্ড মেমব্রেন, ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সেল মেমব্রেন, অ্যারোমেটিক অয়েল প্রডিউসিংয়ে সাহায্য করছে। তাহলে এইভাবে আমরা পড়াশোনা করলাম।